একটি পরিবারের 4 জনকে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ড নিয়ে এখন বাংলাদেশের অন্ততপক্ষে শুধুমাত্র পুষ্পিতা গুপ্তা না, আর অনেকের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে এই যে যারা খুন হলেন সেই ইস্যুটার চেয়ে বরং কারা ধরা পড়লেন তাদের ধর্মীয় পরিচয়টা কি, মানে অভিযুক্তদের ধর্মীয় পরিচয়টা কি। প্রশাসনের মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে যারা খুন করেছে তারাও কিন্তু হিন্দু, এইরকম একটা মোটিভেশন কিন্তু দেখা যাচ্ছে। সঙ্গে পুষ্পিতা গুপ্তার যে প্রশ্নগুলো তুললেন কয়েকটা, আপনি কি বলবেন এটি নিয়ে হাবিব এমিল্লাহ? ধন্যবাদ আপনাকে। ঘটনাটি দেখে যে কোনো বিবেক মানুষ সত্যিকার অর্থেই চোখের পানি ধরে রাখতে পারবে না। আমরা জানি না, আমি শুনেছি কিংবা পত্রপত্রিকায় পড়েছি যে ছোট ছেলেটির বয়স ছিল 5 বছর। আমি জানি না কত সত্য, কিন্তু আমি শুনেছি। না, ও 5ম শ্রেণীতে পড়তো, বয়স ছিল 12। ওকে, 12 বছর, কিন্তু আমি একটা জায়গায় শুনেছি 5 বছর। যাই হোক, 5 হোক আর 12 হোক, মানুষ তো, শিশু। তাকে হত্যা করা হয়েছে, একজন মেয়েকে হত্যা করা হয়েছে, বাবা মাকে হত্যা করা হয়েছে। এটা যদি আমরা শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি তাহলে কিন্তু আসলে সঠিক মূল্যায়ন করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি যদি দেখে থাকেন, বিশেষ করে 2004-এর অগাস্টের পট পরিবর্তনের পরে ধর্মীয় জঙ্গিবাদের যে উত্থান বাংলাদেশে ঘটেছে তার প্রমাণ দেওয়ার জন্য আমাকে আসলে এখানে কথা বলার দরকার নেই, প্রত্যেকেই আমরা জানি। আপনারা যদি দেখে থাকেন যে সমস্ত দলগুলো শুধু বাংলাদেশ নয় পৃথিবী ব্যাপী যারা নিষিদ্ধ, যাদের কর্মকাণ্ড জঙ্গিবাদের পর্যায়ে পড়ে এবং যারা ধর্মকে ব্যবহার করে, ইসলামকে একটি পবিত্র ধর্মকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি উদ্ধারের চেষ্টা করে, সেটা বাংলাদেশে এই 2024 পরবর্তীকালে সারা পৃথিবীর মানুষ এটা দেখেছে। এবং আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যখন সর্বশেষ হিসাবটি নেওয়া হয়েছিল 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের, তখনও কিন্তু 3000-এর মতো সহিংস ঘটনা ঘটেছিল শুধুমাত্র সংখ্যালঘুদের উপরই, এবং তার মধ্যে প্রধানত হিন্দু সম্প্রদায়, এর সাথে খ্রিস্টান বুদ্ধিস্টরা অবশ্যই আছেন আদিবাসীরা। 18 মাসে 3000, অর্থাৎ প্রতি 6 মাসে 1000-এর বেশি ঘটনা। এর মধ্যে হত্যাকাণ্ড আছে, ধর্ষণ আছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া আছে, মন্দির ভাঙা আছে, চার্চে হুমকি দেওয়া আছে, প্যাগোডাতে ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া আছে। যদি আপনি ধর্ম হিসেবে বলেন, ইসলাম বলেন, হিন্দু ধর্ম বলেন, বুদ্ধ ধর্ম বলেন, খ্রিস্ট, তাদের প্রত্যেকেরই কিন্তু মূল আদর্শ হচ্ছে শান্তিবাদী আদর্শ। একে অপরকে পাশে নিয়ে নিজের ধর্ম নিজেরা পালন করবে এবং অন্যকে অন্য ধর্ম পালন করতে তারা কোনো বাধা প্রদান করবে না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে 2 বছরের মধ্যে এই ঘটনাটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এবং আপনি যদি 56 বছরের ইতিহাসও দেখে থাকেন বাংলাদেশের ক্ষেত্রে, সেটিও কিন্তু দেখবেন যখনই সেকুলার পার্টি বা বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া যখনই যে ক্ষমতায় আসে, আওয়ামী লীগের সময় যে ঘটনা ঘটে না তা কিন্তু না, ঘটে নাই, এটা কিন্তু আমি অস্বীকার করছি না, কিন্তু এর সংখ্যা এবং এর পরিধি অন্যান্য সরকারগুলো ক্ষমতায় আসলে আওয়ামী লীগ সরকারকে সবসময় ছাড়িয়ে যায়। এবং আপনি যদি দেখেন দেশান্তরী হওয়া কিংবা দেশ ছেড়ে চলে যাওয়া, এই সরকারগুলোর সময় যেগুলো হয়েছে আওয়ামী লীগের সময় হয়েছে ততটা হয়নি। তো আমাদেরকে অবশ্যই মূল জায়গায় হাত দিতে হবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে কেউ তো বলে নাই যে আমি হিন্দু, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবো না, কেউ তো বলে নাই আমি বুদ্ধ, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবো না, কেউ তো বলে নাই মুসলমান, আমি অংশগ্রহণ করবো না। কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকাকে তারা দেশের দেশপ্রেমিক হিসেবে, প্রত্যেকে দেশের জনগণ হিসেবে সেই কাজটি করেছে। কিন্তু যখন ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় জঙ্গিবাদরা দেশে কন্ট্রোল করা শুরু করে, তখন কিন্তু তারা ধর্মের নামে অন্য ধর্মের উপর আঘাত করতে থাকে। আপনি দেখে থাকেন এই ধর্মীয় উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছেছে। আপনি যদি বিগত 2026 সনের 12 ফেব্রুয়ারি নির্বাচনটি দেখে থাকেন, বাংলাদেশের ইতিহাসে ধর্মীয় নাম নিয়ে কোন দল এখন পর্যন্ত 18টির বেশি আসন পায়নি বাংলাদেশের ইতিহাসে। অথচ এইবার এককভাবে বাংলাদেশ জামায়াতে ইসলাম 66টি এবং জোটগতভাবে 78টি আসন পেয়েছে, যেটি হচ্ছে
1/4 বেশি আসন তারা পেয়েছে। এবং আপনি যদি দেখে থাকেন বাংলাদেশ পার্লামেন্টের আলোচনা, তাতে কিন্তু দেশের অর্থনীতি কিভাবে উন্নয়ন হবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নয়ন হবে, দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে, দেশের মানুষ কিভাবে স্বস্তিতে থাকবে, মাথা উঁচু করে দাঁড়াবে, এই নিয়ে কোনো আলোচনা নাই। আলোচনাটা হচ্ছে কিভাবে সেকুলার পলিটিক্সকে ধ্বংস করা যায়, কিভাবে বাংলাদেশকে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করা যায়, যেটা বাংলাদেশের 90% বেশি মানুষ চায় না। যদিও তারা বিগত নির্বাচনে কিন্তু প্রায় 32-33% মতো ভোট পেয়েছে। সুতরাং আমাদেরকে এখনই সাবধান হতে হবে। আমরা কি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাই, আমরা কি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাই, নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তৈরি করতে চাই এবং সেভাবে টিকে থাকতে হয়? বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। সমস্যাটি হয়েছে জঙ্গিবাদের কাছে অস্ত্র থাকার কারণে। আপনি দেখেন 300 জেল ভেঙে তো জঙ্গিরা পালিয়েছে, পরবর্তীকালে 300 জঙ্গিকে জামিন দেওয়া হয়েছে, একজনও এখন পর্যন্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। এবং প্রায় 480টির মতো থানা ভেঙে অস্ত্র লুট করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। সেটা বাদ দিলাম, যে অস্ত্রগুলো নেওয়া হয়েছিল, জঙ্গিরা যে অস্ত্রগুলো লুট করেছে তা উদ্ধারের জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বর্তমান সরকারও তেমন কোনো পদক্ষেপ নেয়নি যাতে জনগণ স্বস্তি পেতে পারে। সুতরাং তারা বাংলাদেশকে, এই যে দীপু দাস, আমি ভাবতে পারি না যে বাংলাদেশের একজন মানুষকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হবে। এ ধরনের শত শত উদাহরণ আমি দিতে পারি। এটা শুধু মাত্র ধর্মীয় জঙ্গিবাদকে প্রতিষ্ঠিত করার জন্য, উগ্রবাদকে প্রতিষ্ঠিত করার জন্য এবং পবিত্র ইসলাম ধর্মের নামে তারা নাম ব্যবহার করে তারা এই কাজগুলো করছে, যদিও প্রকৃত ইসলামের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। তা আপনারা দেখেছেন, ইসলাম ধর্ম কিন্তু পরনারীর সাথে সম্পর্ক কখনোই মেনে নেয় না। ইসলাম ধর্ম কিন্তু শিশু হত্যা, মানব হত্যা, বিনা অপরাধে হত্যা মেনে নেয় না। কিন্তু আপনি যদি দেখে থাকেন বিগত ইতিহাসের, যে সেই এমপি থেকে শুরু করে তারা প্রত্যেকেই কিন্তু এই ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য সামাজিক অপকর্মে লিপ্ত আছে। 1971 সনে করেছে, মহান মুক্তিযুদ্ধের সময় 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছে, 30 লক্ষ মানুষকে শহীদ করেছে। এখনো কিন্তু এই ইউনিয়নের নেতারা, ওয়ার্ডের নেতারা, জেলার নেতারা, উপজেলার নেতারা কিংবা সংসদ সদস্যরা এবং কেন্দ্রীয় নেতারাও এই ধরনের কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত। কিছু প্রকাশ হয়, কিছু প্রকাশ হয় না। এইগুলি অবশ্যই মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে আমরা যে বাংলাদেশ চাই সে বাংলাদেশ নাই এখন আর। বাংলাদেশকে গোলামির চুক্তি করে, যেভাবে আমেরিকার সাথে গোলামির চুক্তি করে যেভাবে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কারা করেছে তাদেরকে অবশ্যই দেশ বিরোধী হিসেবে চিহ্নিত করতে হবে। যারা যে কোনো ধর্মীয় জঙ্গিবাদ, উগ্রবাদের সাথে জড়িত, তাদেরকে অবশ্যই চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা চাই একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেখানে সকল ধর্ম, বর্ণ, রাজনৈতিক ভাবে যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত, সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে। এবং এই জন্য মানবাধিকার কর্মীরা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে পুষ্পিতা দিদির কথা বলতে পারি। তিনি একদিন না, তিনি জনপ্রতিনিধি ছিলেন ইংল্যান্ডে, আমাদের জনপ্রতিনিধি ছিলেন, কাউন্সিলর ছিলেন, তিনি মানবাধিকার নিয়ে কাজ করছেন এবং তিনি প্রত্যেকটি ইনফরমেশন যে সমস্ত জায়গায় পৌঁছালে কাজ হবে সেই কাজগুলো করছেন। আমি ধন্যবাদ জানাই ওনাকে এবং ওনার যে একটা টিম আছে সেই টিমকে, যারা বাংলাদেশের, আমরা বলবো শুধুমাত্র এই ঘটনাগুলো শুধু মাত্র জানানোর ব্যাপার না, এটা ফলো আপ করা এবং তার ব্যাপারে যাতে আন্তর্জাতিক মহল আরো সোচ্চার হয় সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই একসাথে কাজ করতে হবে। জি, ধন্যবাদ। সঙ্গে থাকুন। পুষ্পিতা গুপ্তা, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে একটা তো হচ্ছে যে হত্যাকাণ্ডগুলো হয়, মানে হিন্দু হত্যাকাণ্ড এই শব্দ, এমনকি এটাকে গণহত্যা, হিন্দু জেনোসাইড, এটা ইন্টারন্যাশনালি অনেক অর্গানাইজেশন এটা নিয়েও কাজ করে এবং তারা তাদের কাছে একদম আপডেট তথ্য থাকে এবং গত 2 বছরে এই তথ্যগুলো আছে, তারা প্রতিনিয়ত কাজ করে। তো এই ধারাবাহিকভাবে গত 2 বছর পর্যন্ত একটা হচ্ছে হত্যাকাণ্ড, আর একটা প্রফেসর হাবিবুল্লাহ যা বললেন, মন্দির ভাঙচুর, বাড়িঘর ভাঙচুর, হুমকি দেওয়া, পাশাপাশি এই যে চিন্ময় প্রভু,
2 বছরের মতো উনি কারাগারে। ওনার 4টি মামলার না 6টি মামলার মধ্যে 2টির জামিন হলো, বাকিটি গত 16 তারিখ একটা শুনানি ছিল, তখনও হলো না। অন্যদিকে এই যে পলাশবাড়িতে রীতিমতো একটা মন্দির ভেঙে দেওয়া নিয়ে কত কিছু হলো, রাম মূর্তি অপসারণের দাবিতে প্রথম তৌহিদি জনতার ব্যানারে পরে তারা একেবারেই রাজনৈতিকভাবে স্মারকলিপি দিয়ে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে সেই মূর্তি অপসারণের দাবিতে তারা এখনো অনড় আছে। সেখানকার যে একজন কর্মী বা উদ্যোক্তা, তাকেও হরিদাস, তাকেও কারাগারে নিয়ে যাওয়া হলো। কিন্তু আপনাদের কমিউনিটি তারা দেশে কিংবা দেশের বাইরে, বাংলাদেশেও জানি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তারা বিবৃতি দিচ্ছে, মাঝে মধ্যে একটু চেষ্টা করে, কিন্তু যেই হারে হত্যাকাণ্ডগুলো হচ্ছে মাইনরিটি কমিউনিটির উপরে, যেই হারে নির্যাতন হচ্ছে, সেই হারে আপনাদের কেন সোচ্চার হতে আমরা দেখছি না? নাকি ওই যে কারাগারে নেওয়ার পরেই আপনাদের যে নেতারা চিন্ময় প্রভু কিংবা ওই হরিদাসদের কারাগারে নিলেই আপনারা সব ভয়ে চুপসে যান? আমি একটু অন্যভাবেই প্রশ্নটা করলাম আপনাকে। থ্যাংক ইউ মারুফ ভাই। একটু আমি এখানে আপনার সাথে একটা জায়গাতে আমি দ্বিমত করব, সেটা হলো যে আমাদের কমিউনিটি না, এটা এই কমিউনিটিটা হচ্ছে আমরা বাঙালি কমিউনিটি আমি মনে করি। কারণ দেখেন, আজকে বাংলাদেশে যারা মাইনরিটি, ধর্ম দুটো হতে পারে, কিন্তু আসলে আমরা কমিউনিটি একটাই। যারা আগস্টের 5 তারিখের পরে যে পরিমাণে আমাদের প্রগ্রেসিভ, যারা 71-এর 72-এর সংবিধানে বিশ্বাস করে, ওরা জয় বাংলাটা কি? আমাদের এই বাংলাদেশ তো এই নামেই তো আমাদের বাংলাদেশের জন্ম হয়েছিল। মোট কথা হলো যে বাংলাদেশের জন্মতে যাদের বিশ্বাস, 71-এ যাদের বিশ্বাস, আমরা সকলেই কিন্তু একটা কমিউনিটি। এখন বাংলাদেশে এই আমাদের যারা কমিউনিটি, মুক্তিযুদ্ধের পক্ষের যারা কমিউনিটি, সেই কমিউনিটি এখন দেখেন, একটা সহজ মানে এত সহজ যে আমার বাচ্চারা যখন জন্ম হয়েছে, আমরা প্রথম যখন কথা মা বাবা বলা শেখে, আমরা তাদেরকে শেখাই কি? জয় বাংলা। এখন বাংলাদেশে জয় বাংলা বললেই তাকে কি করা হয়? তাকে পাবলিকলি তাকে পিটিয়ে মারা হয়, তাকে জেলে দেওয়া হয়। তারপরে মানে মেয়েরা হলে তো আর কথাই নাই। আপনাদের মানে একটুখানি যারা দর্শক আছেন, তারাই যদি একটুখানি সার্চ টার্চ করেন, ইউটিউবে করেন, অনেক ভিডিও দেখতে পারবেন। এখন কথাটা হচ্ছে, যদিও আমি বাংলাদেশের মাইনরিটির রাইটস নিয়ে কথা বলি, যেহেতু আমি নিজেও একজন ভিকটিম, তো সেই সুবাদে আমি মাইনরিটিকে প্রায়োরিটি দিয়েছি বিফোর মানে 5th of August 2024। এমন না যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন ঘটনাগুলো ঘটেছে। কিন্তু আপনি যদি আমাকেও একটু রিসার্চ করে দেখেন, যে আমি কিন্তু আমার একটাই কথা, আমি একটা জায়গাতেই অটল ছিলাম, এখনো আছি, সেটা হলো যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি খুবই কি বলবো তৎপর, এবং তারা সংখ্যায় বাড়ছে। কারণ হলো, যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছি, সেটা আমি আবারও বলছি যে আমি মাইনরিটি শব্দটাকে আলাদা করতে চাচ্ছি না, আমি বলছি আমরা সকলেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তো এই যে আমাদের মুখ বন্ধ করে দেওয়ার, যেটা যখন আমরা দেখেছি, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে তখন একটা ডিসমিসাল, মানে এটা বিশ্বাসই করতো না যে এটা ঘটনাগুলো ঘটছে। এবং সেখানেও কিন্তু একটা প্রশাসনের ভিতরেও কিন্তু আমাদের জামাতপন্থী প্রশাসন ছিল, তখনও ছিল। কিন্তু এই আপনি যদি গত 20 বছরে দেখেন, যে জামাতপন্থী যারা প্রশাসনে ছিল, এবং জামাতপন্থী আপনি যদি এবং হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করেন, তাদের মধ্যেও কিন্তু অনেকে জামাতপন্থী আছেন, যারা অনেকে লন্ডনে চলে আসছেন বা দেশের বিভিন্ন জায়গাতে, তারা কিন্তু বিভিন্ন এইড নাম দিয়ে তারা কিন্তু এই জামাত বা 71-এর বিপক্ষের শক্তি তারা কিন্তু গ্রো করছিল বিভিন্ন জায়গাতে। যেটা আমার বক্তব্য ছিল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায়, সেটা ছিল যে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে যারা এই কাজগুলো করছে। এখন বাংলাদেশে যেটা আপনার প্রশ্ন ছিল যে আমরা কেন সকলে কথা বলছি না, আমি মনে করি চিন্ময় প্রভু যে জেলে আছেন বা যারাই বাংলাদেশের, এখন এই
আসলে মাইনরিটি অবশ্যই মাইনরিটিরা এফেক্টেড হচ্ছে, কিন্তু মাইনরিটি সহ যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কেউই কিন্তু কথা বলতে পারছে না। এখন চিন্ময় প্রভু যখন জেলে গেলেন, চিন্ময় প্রভুর সাথে যারা জড়িত ছিলেন অনেকেই একটা ভালো জায়গাতে ছিলেন, ভালো পজিশনে ছিলেন, তারা অনেকেই জব হারিয়েছেন, তারা অনেকেই জেলে আছেন। এবং আপনি দেখবেন যে একটা সাধারণ যারা আমাদের একদম মানে খুব সাধারণ জীবনযাপন করেন যে সনাতনীরা আছেন, তাদের মধ্যে এখনো আপনি খোঁজ নিলে জানবেন যে একদম প্রত্যন্ত অঞ্চলের একেবারে খেটে খাওয়া মানুষ যারা হতে পারে যে ঘর থেকে বের হয় এক মুঠো চাল নিয়ে বাড়ি ফিরে, এইরকম প্রত্যন্ত অঞ্চলের যারা খুব নিরীহ হিন্দু, তাদেরকেও কিন্তু জেলে রাখা হয়েছে। এখন যদি আমরা কেন কথা বলতে পারছি না, আমাদের যারা লয়ার আছেন লয়ারদেরকে কোর্টে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনি খুঁজে দেখবেন যে খুব কম সংখ্যক লয়াররা আছেন যারা অ্যাকচুয়ালি কথা বলতে পারছেন। তাদের মধ্যে এখন লয়ারদের মধ্যেই অনেকেই আবারও জেলে আছেন, অনেকেই হুমকি দেওয়া হয়। বিশ্বের কোনো দেশে আপনি কোর্টের ভিতরে পলিটিক্স আপনি দেখবেন না। কোর্ট হচ্ছে আমাদের সবচেয়ে যেরকম আমরা আমাদেরকে মন্দিরকে আমরা যেরকম মানে শ্রদ্ধা করি, আমাদের মসজিদকে শ্রদ্ধা করি, আমাদের কোর্টটাও হচ্ছে সেরকম একটা শ্রদ্ধার জায়গা। সেখানে গিয়ে দেখবেন জামাতের আইনজীবীরা বা ৭১-এর বিপক্ষের আইনজীবীরা সেখানে স্লোগান দিচ্ছে এবং সেগুলোর বিরুদ্ধে কোনো আইনানুগ কোনো প্রয়োগ নেই। আজকে যদি আবার রংপুরের ঘটনাতে আসি, আপনি রংপুরের ঘটনার পরে আপনি সেই যে মন্ত্রণালয় যে যারা এই বিষয়গুলো দেখছে বা মানে সরকারের যে একটা উচ্চ মহলে যে যারা আছেন, মন্ত্রীরা আছেন, ক্যাবিনেটরা আছেন বা যারাই আছেন, আপনি কোনো বিবৃতি দেখেছেন? এরকম ঘটনার যদি 1% যদি বাংলাদেশের বাইরে কোনো দেশে হয়, আমাদের একদম উচ্চ লেভেলের প্রশাসন থেকে বা সরকার থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয় যে এই ঘটনাটা ঘটেছে, আমরা এটা সুষ্ঠু তদন্ত করছি। কিন্তু বাংলাদেশে আপনি এগুলো পাবেন না। বাংলাদেশে কার কাছ থেকে আপনি এটা শুনবেন? যারা স্থানীয়ভাবে যে প্রশাসন আছে তাদের কাছ থেকে আপনি একটা স্টেটমেন্ট পাবেন। এই যে একটা বিচারহীনতার যে রাজনীতি বাংলাদেশে, এটা আগেও ছিল, বর্তমানে তো একেবারেই মানে এখন প্রশাসন বলেন আর রাজনীতি বলেন, সম্পূর্ণ সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনি ৭১ বিরোধী যে শক্তি তাদের হচ্ছে যে আবারও বলছি যে তাদের যে উত্থান, সেই উত্থানটা কিন্তু এই 5 আগস্টের পরে হয়নি, তাদের উত্থানটা হয়ে আসছিল। যেটা আমরা এতদিন থেকে সেকুলার বাংলাদেশ মুভমেন্ট, আমরা ৭২ সংবিধান নিয়ে কথা বলেছি, আমরা সংখ্যালঘুর নিরাপত্তা আইন নিয়ে কথা বলেছি, আমরা সমান অধিকারের কথা বলেছি, কিন্তু কোনোটাই কিন্তু আমরা সুষ্ঠুভাবে কোনো কিছুই কিন্তু আমরা মানে কি বলবো পাইনি। সেটা আগের সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় হয়নি, এখনো হচ্ছে। তো কাজেই সেকুলার বাংলাদেশ মুভমেন্ট যে শুধু মাইনরিটি নিয়ে কাজ করছে সেটা না, কারণ ঘটনাগুলো মাইনরিটির ক্ষেত্রে ঘটনাগুলো ঘটছে বিদায় বেশি ঘটছে বলে আমরা কথাগুলো বলছি। কিন্তু আমাদের মেইন এজেন্ডা হচ্ছে বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশকে গড়ে তোলার এবং ৭২ সংবিধানে ফিরে যাওয়ার। এবং সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে যখন যারা মাইনরিটিকে অ্যাটাক করেছিল গত 20 বছরে বা 25 বছরে, তারাই এখন বাংলাদেশের মেজরিটি মুসলিমদেরকে এবং যারা আওয়ামী লীগ বা যারা ৭১-এর বিশ্বাস করে তাদেরকে অ্যাটাক করছে। এবং অ্যাটাকগুলো কিন্তু একটা জায়গা থেকে আসছে, কারণ আমরা তাদেরকে আইডেন্টিফাই আগে করিনি, করতে চাইনি, এবং তারাই এখন আমাদের ঘরে ঢুকে আমাদের মা বোনদেরকে রেপ করছে, আমাদের সন্তানদেরকে মেরে ফেলছে। এবং তারা একটাই শক্তি, এবং এই শক্তিটা ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আছে। আমাদের যারা ৭১-এর পক্ষের শক্তি এবং কি বলবো যারা দেশের বাইরে আছেন, আমরা যারা দেশের বাইরে আছে, আমাদের কি মানে এইটার জন্য আমাদের কাজ করার যে সবচেয়ে বেশি জরুরি। কি দেখেন একটা জিনিস আমি অ্যাড করি, এটা হলো যে এখন যেহেতু বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে না, বাংলাদেশে একটা সহজ কথা যে জয় বাংলা, এটা সহজ একটা বাংলা, আমরা বললাম না আমার সন্তানকে জয় বাংলা শব্দটা আগে শেখাই, এই কথাটা একটা মানুষ বের করতে পারছে না, সেই জায়গাতে মানুষ প্রতিবাদ করবে কথা থেকে। তো এই জন্য আমরা যারা দেশের বাইরে আছি আমাদের অনেক অনেক দায়িত্ব। জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রফেসর হাবিবুল মিল্লাত, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি যে
এই যে যেটি পুষ্পিতা গুপ্তা বললেন যে কমিউনিটি মানে শুধুমাত্র মাইনরিটি বা হিন্দু কমিউনিটি না, সবাই কে নিয়েই তিনি বললেন, কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপরে যেইভাবে নিপীড়নের মাত্রাটা যেইভাবে হয় এবং তাদেরকে যেইভাবে হত্যা করা হয়, জমি দখল, বাড়িঘর লুটপাট এবং অন্যান্য যে অকারেন্স গুলো হয়ে থাকে, এটা আগে থেকে আমরা জানি যে তাদেরকে মূলত ভয় দেখানো। তো ভয়ের কারণটা কি, আপনার ব্যাখ্যা কি? আপনি তো আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এগুলো নিয়ে কথা বলছেন, তো বাংলাদেশে মাইনরিটি যারা আছে হিন্দুদেরকে ভয় দেখানোর টার্গেটটা কি? এটার বড় কোনো কিছু আছে কিনা? আপনার ব্যাখ্যা কি? প্রথমত আপনাকে এটা স্বীকার করে নিতেই হবে যে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, এবং প্রত্যেকটা মানুষ যারা যে ধর্মেরই হোক না কেন তারা নিজেদের ধর্ম নিজেদের মতো করে পালন করে, অন্য ধর্মকে তারা বাধা দান করে না বা অসহযোগিতা করেন না। এটা প্রথমে ধরে নিতে হবে। তারপর যে ঘটনাগুলো ঘটছে, কে ঘটনাগুলো ঘটাচ্ছে, কি উদ্দেশ্য তাদের? কয়েক ধরনের উদ্দেশ্য থাকে। কিছু থাকে স্থানীয় পর্যায়ে রেষারেষি, গন্ডগোল, জমি দখল, তাদের বিদায় করে দিলে তারা ভালো থাকবে, অন্যরা ভালো থাকবে, এগুলো হতে পারে। আর কিছু কিছু থাকে পরিকল্পিত, একদমই পরিকল্পিত, যে পরিকল্পনার মাধ্যমে তারা গোষ্ঠীগতভাবে কাউকে হয়তোবা সরিয়ে দিতে চায় বাংলাদেশ থেকে। সেইটি বর্তমানে আমরা লক্ষ্য পাচ্ছি। দুটো বিচ্ছিন্ন ঘটনা, দুটো ঘটনা কিন্তু এক না। জমি সংক্রান্ত আলোচনা কিংবা কাউকে এলাকায় খুন করা হলো কোনো কারণে, রেষারেষির কারণে, রাজনৈতিক রেষারেষি, বিভিন্ন কারণে, সেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু সবাই মারা যায়। কিন্তু পরিকল্পিতভাবে যে কাজটি করা হচ্ছে, এটা হচ্ছে ক্লিনজিং এর মতো অপারেশন একটি, যেটি বাংলাদেশে বা অন্য দেশে, বাংলাদেশের কথা যেহেতু আলোচনা করছি, বাংলাদেশ নিয়েই বলি, যে তাদেরকে দেশে থাকতে দেওয়া হবে না, তাদের ভয়ভীতি দেখানো হবে, তাদেরকে হত্যা করা হবে, ধর্ষণ করা হবে। একজনকে করলে আর 10 জন ভয় পাবে, 10 জন চলে যাবে। এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে পরিকল্পিতভাবে ঘটনা ঘটছে। এটা যে আজকে শুরু হয়েছে সেটা না, সেটা শুরু হয়েছে সেই যখন ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন হয়, এবং সেই শক্তিটি কিন্তু ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে। ইসলাম ধর্মের কোথাও কিন্তু পাবেন না যে অন্য ধর্মের মানুষকে অত্যাচার করার কথা, তেমনি ভাবে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম পাবেন না কোথাও। কিন্তু এই যে একটি সংঘবদ্ধ গোষ্ঠী, যারা 47 সনের পরবর্তী, 48 সন পরবর্তী কিংবা মুক্তিযুদ্ধের সময় কিংবা তৎপরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদের নেটওয়ার্কটা খুব মজবুত এবং দুনিয়াব্যাপী, এবং তাদের জন্য এদের অর্থায়নটাও খুবই শক্তিশালী। বিভিন্ন কারণে জননেত্রী শেখ হাসিনার, আপনারা বলছেন সেই সময় কিছু ঘটনা ঘটেছে, কিন্তু তিনি শক্ত হাতে সেটিকে দমন করতে সমর্থ হয়েছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, তার ধারাবাহিকতায় এই সরকার, আমরা দেখছি তাদেরকে উৎসাহিত করছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে, এগুলোকে অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে তাদেরকে অবশ্যই, এবং তাদেরকে সারা বিশ্ব থেকে প্রেসার দিয়ে, আন্তর্জাতিক পরিমণ্ডলের যে প্রেসার দিয়েই তাদেরকে সঠিক পথে পরিচালনা করার ব্যবস্থা করতে হবে, তাদেরকে চাপে রাখতে হবে। তাছাড়া তারা সেই কি বলবো, বলগাহীন ঘোড়ার মতো তারা এই ধরনের অত্যাচার অবিচার চালিয়ে যাবে। আপনাকে একটা প্রশ্ন ছোট্ট করে একটু আপনার কাছ থেকে একটু শুনতে চাই, ঠিক প্রশ্ন না, সেটা হচ্ছে যে কিছুদিন আগে নেদারল্যান্ডসেও আপনি একটা ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে ছিলেন, সেইখানে বাংলাদেশে মাইনরিটির যে কিলিংটা, এইটাকে তারা জেনোসাইড হিসাবে অভিহিত করেছে। আপনি সেখানে একজন আলোচক ছিলেন। ওনরা কেন এটাকে জেনোসাইড হিসাবে দেখছেন, আপনার এইটা যদি আপনি একটু বলেন, বিশেষ করে ইন্টারন্যাশনাল ফোরাম থেকে। আমি যদিও জেনোসাইড বিশেষজ্ঞ নই, কিন্তু আমি একটা কথা বলতে পারি। জেনোসাইড শব্দটিকে যেভাবে ব্যবহার করা হয়, যে কোনো গ্রুপ, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো জাতি, কাউকে যদি পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয় বা তাদের যদি সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, ডেফিনেশনটা সেভাবেই আসে। এবং আপনি দেখেছেন সেখানে কিন্তু কোনো বাঙালি, বাংলাদেশি বা ইন্ডিয়ান ছিল না,
বা পার্শ্ববর্তী দেশের কেউ ছিল না, তারা ইউরোপিয়ান, এবং তাদের মধ্যে মেম্বার অফ ইউরোপিয়ান পার্লামেন্টও ছিলেন। তাদের মধ্যে যারা জেনোসাইড নিয়ে বছরের পর বছর বিভিন্ন দেশে কাজ করেন তারা ছিলেন, এবং তারাই কিন্তু কথাগুলো বলেছেন। তারা বুঝে শুনে দেখে সঠিক কথাটি বলেছেন, এবং তারা এই ব্যাপারে কাজ করছেন। তারা আন্তর্জাতিক আদালত যাচ্ছেন, জনমত গঠন করছেন, পেপার পাবলিশ করছেন। তারা বাংলাদেশের পক্ষে নয়, তারা মানবতার পক্ষে কাজ করে যাচ্ছেন। যেহেতু বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এথনিক ক্লিনজিং এর ব্যবস্থা, যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তারা নিয়ে আলোচনা করছেন, এবং তারা কিন্তু স্ব-উদ্যোগেই সেই কাজটি করছেন। এবং এভাবেই আমরা আশা করি যে বাংলাদেশের, আমরা প্রেশারের কথা বলছি, কিন্তু নিজেদেরও মানসিকতার পরিবর্তন হতে হবে। না হলে প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু সেই মানসিকতার, সেই 47-48 সন থেকে শুনতে এই প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এই কাজগুলো পরিকল্পিতভাবে করে যাচ্ছে এবং নতুন নতুন রিক্রুট করছে। সুতরাং সেখানে সরকারের ভূমিকা যেমন রয়েছে ব্যাপকভাবে, যেমন 15টি বছর যেভাবে তাদেরকে কন্ট্রোল করা হয়েছে, তেমনি ভাবে আন্তর্জাতিক কমিউনিটিরও দায় দায়িত্ব রয়েছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেভাবে দৃষ্টি দেওয়ার জন্য।